সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রাইম টাইমস 24-এর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশে সবচাইতে আলোচিত বিষয় সেটা হচ্ছে এনসিপির চাঁদাবাজি। এনসিপির আজকে আমি নাম বলতে চাচ্ছি না, এনসিপির এক নেতা বেশ কিছু টাকা চাঁদাবাজির দায়ে তিনি গ্রেফতার হয়েছেন। ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে এসেছে তার বাবা একজন রিক্সা চালক ছিলেন। তিনি কিভাবে এত কোটি টাকার মালিক হলেন? আসলে এখন বর্তমানে আমাদের দেশে যে রাজনীতির যে খেলাটা চলছে, রাজনীতির ভিতরে যে পলিটিক্স চলছে, সেটা আমরা খুব সুন্দরভাবেই লক্ষ্য করছি। এখন বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম যে দলটি, সেই দলটি বাংলাদেশের বাহিরে অবস্থান করছেন বাংলাদেশ আওয়ামী লীগ। দ্বিতীয় বৃহত্তম জাতীয়তাবাদী দল বিএনপি, এবং তৃতীয় যেই দলটি সেটা হলো জামাত ইসলামী বাংলাদেশ, এবং সবচেয়ে আলোচিত যেই দলটি সেটা হলো এনসিপি। এই এনসিপি বর্তমানে সবচাইতে সমালোচিত। তার কারণ হচ্ছে এই এনসিপি বেশ কয়েক জায়গায় চাঁদাবাজিতে তারা ধরা খেয়েছেন, এবং বর্তমানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছিলেন তাদের যে পূর্ণাঙ্গ কমিটি করার কথা ছিল, এই কমিটি তারা বাদ দিয়েছে। এখন কেন্দ্রীয় কমিটি ছাড়া তারা সব কমিটি স্থগিত রেখেছেন। তার কারণ একটাই, এই এনসিপির নেতারা যেটা বৈষম্য বিরোধী, যেটাকে বলা হয় যে আপনার নাগরিক পার্টি, সে নাগরিক পার্টিটা যে সমালোচিত হচ্ছে এইটার দিকে চিন্তা করে আপনার যে এনসিপির প্রধান সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ নাহিদ সহ যারা কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন তারা পদক্ষেপ নিয়েছেন যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের কোনো কমিটিগুলো আর করছি না। তার এই না করার উদ্দেশ্য একটাই যে এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজিতে লিপ্ত হচ্ছেন। যদি কমিটিগুলো বাদ দেওয়া হয় তাহলে আর এনসিপির নামে এই বদনামগুলো রটবে না, যার কারণে এনসিপির কৌশলে এনসিপি চলছে। কিন্তু আওয়ামী লীগ এখন বর্তমানে আওয়ামী লীগের প্রধান, যিনি 16 বছরের এদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এখন দিল্লিতে অবস্থান করছেন। দিল্লিতে অবস্থান করা থাকা অবস্থায় বাংলাদেশের যত পলাতক রাজনীতিবিদ আছে তারা কিন্তু মাঝে মাঝেই এই আপনার দিল্লিতে বিভিন্ন মিটিং করা হয়। এই মিটিংয়ের মাধ্যমে কখনো কখনো আমরা এই ফাঁস হওয়া ভিডিওগুলো দেখতে পাই, কিংবা আওয়ামী লীগের যে রাজনৈতিক কৌশল, সেই কৌশলে বলা যেতে পারে যে আসলে এগুলো ফাঁস হচ্ছে না, ফাঁস করানো হচ্ছে। কখনো কখনো আপনার জীবনকে, আমাদের ব্যক্তিগত জীবনকে আপনার কারো কাছে পরিচিত করতে হলে কখনো কখনো সমালোচনার সম্মুখীন হতে হয়। আর এটাই হচ্ছে রাজনীতির মূল খেলাটা, যার কারণে আওয়ামী লীগ একদিকে যেমন এনসিপিকে সকল প্রকার আলোচনা, সমালোচনা এবং বিভিন্ন ধরনের কোণঠাসা করার জন্য যে এনসিপির সাথে এই আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ এবং অন্যান্য যতগুলো লীগ আছে, স্বেচ্ছাসেবক সহ সব কয়টি সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এনসিপিকে কোণঠাসা করার জন্য তারা একেবারে ওতপ্রোতভাবে লেগে আছে। শুধুমাত্র যে ভারত থেকে নির্দেশনা আসছে তা নয়, বাংলাদেশ থেকেও কিন্তু অনেক নেতাকর্মীরা এখনও বাংলাদেশে রয়েছেন। তারা এই এনসিপিকে বিভিন্ন মাধ্যমে তাদের অপকর্মগুলো উপস্থাপন করার জন্য আওয়ামী লীগ কিন্তু লেগে আছে। যার কারণে একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে এখন বিএনপির বিপক্ষেও যখন এই এনসিপি বিভিন্ন কার্যক্রম চালায়, তখন কিন্তু এখন আর বিএনপি বসে থাকার নেই। বিএনপিও কিন্তু এই এনসিপিকে কোণঠাসা করার জন্য তাদেরকে চাঁদাবাজ কিংবা দখলবাজি হিসেবে আখ্যায়িত করার জন্য তারাও কিন্তু তাদের পিছনে একেবারেই গোয়েন্দা সংস্থার মতো লেগে আছে।
যার কারণে একদিকে আওয়ামী লীগ, অন্যদিকে বিএনপি, একমাত্র জামাত ব্যতীত এনসিপির পক্ষে এই মুহূর্তে এই আপনার কোনো দল নেই। যার কারণে এই এনসিপিকে কোণঠাসা করার জন্য, এনসিপির বিভিন্ন অপকর্ম উপস্থাপনা করার জন্য এখন বর্তমানে আওয়ামী লীগ, বিএনপি সহ বেশ কিছু দল আছে, তারা একেবারে এনসিপির উপর এই আপনার গোয়েন্দা নজর লাগাচ্ছেন। যার কারণে আপনারা দেখেছেন এনসিপির যত অপকর্ম করছে সেগুলো কিন্তু প্রতিদিন ফ্লাশ হয়ে যাচ্ছে। এই ফাঁসের কারণে এখন এনসিপি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন কার্যক্রম থেকে তারা বারবার হোঁচট খাচ্ছে। এই বাংলাদেশ আওয়ামী লীগের কথিত, এখন বর্তমানে তো যেহেতু আওয়ামী লীগ এই আপনার প্রকাশ্যে আসছে না, গোপনীয়ভাবে তারা এই এনসিপির ওপর হামলা করছে। বিএনপির একই অবস্থা, বিএনপিও ঠিক এভাবেই হামলা করার চেষ্টা করে। আসলে এই এনসিপিকে কোণঠাসা করার একটাই কারণ, সেটা হচ্ছে এই জুলাইয়ের আন্দোলন, যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের বিপক্ষে যে অবস্থানটা ছিল এই এনসিপির, অর্থাৎ বর্তমানে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা, তারা যে সমন্বয়ক ছিলেন, এই তারা যেভাবে এই আওয়ামী লীগকে কোণঠাসা করেছে, আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম, তারা যে কার্যক্রমগুলো ব্যাহত করেছে, এবং শেষ পর্যন্ত 5ই আগস্ট শেখ হাসিনাকে এই দেশ থেকে আপনার পালাতে বাধ্য করা হয়েছে এই এনসিপির কারণে। যার কারণে এই আওয়ামী লীগ যেমন তাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন, ঠিক একই অবস্থায় বর্তমানে বিএনপিকেও বিভিন্নভাবে কোণঠাসা করার জন্য এনসিপি কখনো কখনো বিএনপির প্রতিপক্ষ হয়ে উঠছে। যার কারণে এখন দুইটি দলেই এই এনসিপির বিপক্ষে অবস্থান নিয়েছে। আপনারা জানেন গত কয়েকদিন ধরেই এই এনসিপির যে দাবি, সেটা হচ্ছে, প্রথমে যে দাবিটা সেটা হচ্ছে তাদের এই সংস্কার, বিচার এবং জুলাই সনদ, এই তিনটি বিষয়ের উপর তারা যেভাবে আন্দোলন করে আসছে, যদি এই আন্দোলনগুলো এই আন্দোলনগুলো যদি তারা চালিয়ে যেতে পারে, আর যদি অন্তর্বর্তীকালীন সরকার এই তিনটি দাবিকেই যদি এই ফলপ্রসূ করতে হয়, তবে অবশ্যই 2028 সাল ছাড়া নির্বাচন কোনো প্রকারই সম্ভব নয়। আপনারা দেখেছেন গতকালকে যে ঐক্যমতের একটি মিটিং হয়েছে, সেই মিটিংয়ে কিন্তু বিএনপি ওয়াকআউট হয়েছেন। তার একটাই কারণ হচ্ছে, বিএনপি এই অন্তর্বর্তীকালীন সরকার যতগুলো দাবি দিয়েছে, যতগুলো সংস্কার দিয়েছে, এই সংস্কারগুলো আসলে বিএনপিকে মানতে অনেকটা কষ্ট হচ্ছে, এবং তারা চাচ্ছে যে পূর্বের ন্যায় সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর কাছেই থাকবে, পূর্বের ন্যায় সকল ক্ষমতা এমপি মন্ত্রীদের কাছেই থাকবে। কিন্তু এই মুহূর্তে একদিক দিয়ে এনসিপি, অন্য দিক দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার, এই দুই দিক থেকে যখন বারবার চাপ আসছে এই বিএনপির বিপক্ষে, যার কারণে এখন বিএনপিও কিন্তু চাচ্ছে যে এনসিপিকে কোনো প্রকারে যদি কোণঠাসা করা যায়, এনসিপিকে যদি কোনো প্রকার ল্যাং মেরে তারা এই সকল দাবি দাওয়াকে উপেক্ষা করে বাংলাদেশে যদি একটি জাতীয় নির্বাচন দেওয়া হয়, এই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে। আর এই ক্ষমতায় আসতে পারলেই এই এনসিপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিচারও করতে পারবে। এবং আওয়ামী লীগ সরকার চাচ্ছে যে এনসিপিকে কোণঠাসা করতে পারলে এবং এনসিপিকে যদি ক্ষমতার বাইরে রাখা যায়, তাহলে আওয়ামী লীগও এদেশে আবার পুনরায় প্রবেশ করবে, এবং তারা আবারও এই বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে, একত্রিত হয়ে, হয়তোবা 5 বছর কিংবা 7 বছর 10 বছর পরে আবারও এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে। যার কারণে এনসিপিকে এখন সবাই গলার কাটায় সবাই মনে করছে তাদের চোখের বালি। এই এনসিপি এখন বাংলাদেশের মধ্যে একটি আলোচিত যে রাজনৈতিক দল, যেই দলটি যদিও এখনও তারা নিবন্ধন পায়নি, এই নিবন্ধন না পেলেও তাদের যে ক্ষমতার যে বাহাদুরি, তারা যেভাবে এই দেশকে পরিচালনা করার জন্য প্রস্তুত হয়েছেন, এইটা নিয়ে বারবার কিন্তু
এই বিএনপির মধ্যে সমালোচনা হচ্ছে যে তারা কি করবে এই যদি এই এনসিপি একটি শিশু দল, এই দলটি কি আসলেই বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে? যদি ক্ষমতায় আসে তাহলে কি তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে? এই ধরনের প্রশ্ন এবং প্রশ্নের সম্মুখীন প্রতিটা সেকেন্ডে এই এনসিপির নেতারা পোহাতে হচ্ছে। আসলে যারা এইসব চিন্তা ভাবনা করেন তারা মূলতভাবে যে গণতন্ত্রের যে একটা নিয়ম রয়েছে সেই নিয়মটা হয়তো তারা জানে না। কারণ এই বাংলাদেশে যে গণতান্ত্রিকভাবে কিন্তু আসলে এই আমরা যা দেখেছি যেটা অপব্যবহার করা হয়েছে। যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের প্রথম নির্বাচিত হলেন, তখন তাকে যখন সপরিবারে 1975 সালের 15 আগস্ট হত্যা করা হয়, এর পরপর ঠিক কয়েকদিন পরেই কিন্তু শেখ হাসিনা এই দেশে আপনার আওয়ামী লীগের হাল ধরলেন। এখন দীর্ঘ বছর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর এখন বর্তমানে এই আপনার জয়কে আবারও এই ক্ষমতায় আনার জন্য এই আওয়ামী লীগ একটা অপচেষ্টা করছে। যেটা জানেন সবচাইতে আলোচিত বিষয় সেটা হলো কলকাতাতে, দিল্লিতে আজ কয়েকদিন ধরেই এই সজীব ওয়াজেদ জয়কে আবারও এই দেশের এই আওয়ামী লীগের প্রধান করে তাকে এই দেশে আবারও রাজনীতি করার সুযোগ দেওয়ার জন্য বিভিন্ন এই আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন এবং দিল্লিতে মিটিংয়ের মাধ্যমে সেটা জানানো হয়। এই ব্যাপারটি কিন্তু ফ্লাশ হয়ে গেছে। ফ্লাশের পরপরই কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে এই দেশ আওয়ামী লীগ তাদের ব্যক্তিগত সম্পদ মনে করছেন এবং বিএনপির অবস্থা একই। কারণ শহীদ জিয়াউর রহমান যখন ক্ষমতা এলেন, যখন তাকে 1981 সালে তাকে চট্টগ্রাম সার্কিট হাউসে আপনার ব্রাস্ট ফায়ার করা হয়, এর পরপর খালেদা জিয়া ক্ষমতা এসেছেন। খালেদা জিয়া এখন এই মুহূর্তে অসুস্থ। তার উত্তরাধিকারী হিসেবে তার পুত্র আপনার জনাব তারেক রহমান, তিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আসলে আমরা মুখে যেটা বলি, আমরা লিখিতভাবে যেটা প্রকাশ করি, আসলে আমাদের মনে প্রাণে সেটা বিশ্বাসও করি না, প্রকাশও করি না। ঠিক একই অবস্থা আমরা যদি জাতীয় পার্টির দিকে তাকাই, এই জাতীয় পার্টিতে একই অবস্থা। এই যখন প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ দীর্ঘ 9 বছর বাংলাদেশে ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থাকার পর তিনি তার স্ত্রীকে দায়িত্ব দিয়েছিলেন, এখন বর্তমানে তার ছোট ভাই জিএম কাদের। আমরা একমাত্র যেই দলটিকে আপনার গণতান্ত্রিকভাবে যেই দলটিকে দেখছি সেটা হলো জামাত। এই জামাত কিন্তু কখনোই জামাতের আমিরের পর আরেক আমির এখন বর্তমানে। এই বিষয়গুলো যদি লক্ষ্য করি, একমাত্র আমরা এই জামাতকেই দেখতে পাচ্ছি যে তারা গণতান্ত্রিক যেই ধারাটা সেটা বহন করছে, অথচ আমরা সেটা আওয়ামী লীগ থেকেও বিচ্যুত, বিএনপি থেকেও বিচ্যুত, জাতীয় পার্টি থেকেও বিচ্যুত। অতএব আমরা যেই বিষয়টা সবচেয়ে বেশি লক্ষ্য করছি যে এখন বর্তমানে আওয়ামী লীগের যেই পূর্বের যে ধারাবাহিকতা দেখেছি, আমরা ঠিক বিএনপির একই অবস্থা দেখতে পাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।